13 জুন বৃহস্পতিবার ভোররাত। ইরানের রাজধানী তেহরানের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে অচেতন। এমন সময় নগরীর আকাশ জুড়ে চালানো হয় এক ভয়াবহ আগ্রাসী হামলা। ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেহরানের আকাশে ঢুকে পড়ে এবং ইরানের শীর্ষস্থানীয় বহু সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। হামলায় শুধু যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিহত হন তাই নয়, বরং তার গোটা পরিবার শহীদ হন। জেনারেল বাকেরির সঙ্গে আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সালামি সহ আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে এসে কিভাবে এসব জেনারেলের আলাদা আলাদা অবস্থান শনাক্ত করে তাদের উপর নিখুঁতভাবে হামলা চালালো? যেখানে দিনের আলোয় আমরা অতি পরিচিত ঠিকানাও অনেক সময় ভুল করে বসি, সেখানে কিভাবে প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে এসে একজন ইসরায়েলি পাইলট আকাশ থেকে নির্দিষ্ট জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের ঠিকানা শনাক্ত করল? কিভাবে তারা জানল যে ২০ তলা একটি ভবনের ঠিক ৬ তলার বেডরুমে জেনারেল ঘুমিয়ে আছেন, তাও আবার রাতের অন্ধকারে? যদি ধরেও নেই ইরানে তাদের গুপ্তচর ছিল, তারপরও গুপ্তচরদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতের অন্ধকারে এত নিপুণভাবে হামলা চালানো কিভাবে সম্ভব? তাহলে কি ঘটেছিল ১৩ জুন ভোররাতে? আমরা আজকের ভিডিওতে জেনারেল বাকেরির সংক্ষিপ্ত পরিচয় এবং তিনি সহ অন্যান্য জেনারেলকে শনাক্ত করার সেই গোপন রহস্য বর্ণনা করব। সঙ্গেই থাকুন। মোহাম্মদ বাকেরি ১৯৬০ সালে ইরানের রাজধানী তেহরানের খোরাসান স্কয়ারের কাছে একটি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই হাসান বাকেরি ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরাক-ইরান যুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং এক পর্যায়ে শহীদ হয়ে যান। ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, তখন মোহাম্মদ বাকেরি কলেজে পড়তেন। পরের বছর তিনি তেহরানের আমির কাবির বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন। কিন্তু দৃশ্যত আল্লাহ তাআলা তাকে ইঞ্জিনিয়ারিং করার জন্য সৃষ্টি করেননি। বিপ্লবের ১ বছর পর বিপ্লব বিরোধী শক্তিগুলো সারা দেশে গোলযোগ শুরু করে। বিশেষ করে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে ব্যাপকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এ অবস্থায় মোহাম্মদ বাকেরি ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে আইআরজিসিতে তরুণ ক্যাডেট হিসেবে যোগদান করেন। তার এই সিদ্ধান্ত তার জীবনের মোড় সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়। কুর্দিস্তানে বিদ্রোহ চলতে থাকা অবস্থায় ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন চালায় এবং মোহাম্মদ বাকেরি যুদ্ধে যেতে বাধ্য হন। মোহাম্মদ বাকেরির বড় ভাই হাসান বাকেরি তরুণ কমান্ডার হিসেবে ইরাকের বিরুদ্ধে অনেকগুলো বড় অভিযানের পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করেন। হাসান বাকেরি ১৯৮২ সালের নভেম্বর মাসে ইরাকি বাহিনীর সঙ্গে এক সম্মুখ যুদ্ধে শহীদ হয়ে যান। বড় ভাইয়ের শাহাদাত মোহাম্মদ বাকেরির দেহ মনে গভীর প্রভাব ফেলে, তবে তিনি ভয় পেয়ে পিছিয়ে আসেননি। মোহাম্মদ বাকেরি আইআরজিসির গোয়েন্দা ইউনিটের একজন তরুণ অফিসার হিসেবে গোটা ৮ বছর ইরাক-ইরান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৮ বছরের যুদ্ধের অভিজ্ঞতা মোহাম্মদ বাকেরিকে একজন দক্ষ সামরিক অফিসারে পরিণত করে। তিনি একজন পোক্ত রণকৌশলবিদে পরিণত হন। যুদ্ধ শেষ হলে তিনি তেহরানে ফিরে সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে যোগদান করেন এবং ১৯৯০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১২ বছর সশস্ত্র বাহিনীর গোয়েন্দা ইউনিটের উপপ্রধানের দায়িত্ব পালন করেন। যুদ্ধ শেষে কর্মস্থলে যোগ দেওয়ার একই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াও চালিয়ে যান এবং তারবিয়াত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল জিওগ্রাফিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে জেনারেল মোহাম্মদ বাকেরির সামরিক ক্যারিয়ারে উল্লেখযোগ্য ঘটনা ঘটে। তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পান। ২০১৬ সালে তাকে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ পদে জেনারেল ফিরোজাবাদীর স্থলাভিষিক্ত করা হয়। এর ফলে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন, যে পদে দায়িত্ব পালনরত অবস্থায় গত ১৩ জুন ইসরায়েলি হামলায় শহীদ হয়ে যান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ পদটি তৈরি করা হয়েছে আইআরজিসি, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় সৃষ্টি করার কাজে। অর্থাৎ ইরানের যতগুলো সশস্ত্র বাহিনী রয়েছে তার সবগুলোর প্রধান ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি ইরানের প্রতিরক্ষা খাতের কৌশলগত সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতেন।
গত 10 বছরে ইরানের সামরিক শক্তিকে একটি অনন্য অবস্থানে নিয়ে যান জেনারেল বাকেরি। তার দায়িত্ব পালনের সময়ে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের বাইরে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনার অভূতপূর্ব শক্তিমত্তা অর্জন করে ইরান, যা বর্তমানে ইসরায়েল বিরোধী অভিযানে আমরা দেখতে পাচ্ছি। দেশের শীর্ষ পর্যায়ের প্রায় সব জেনারেল নিহত হওয়ার পর ইরান ঘুরে দাঁড়াতে 7-8 ঘন্টা সময় নেয়। এরপর থেকে এখন পর্যন্ত ইরানকে পেছনে ফিরে তাকাতে দেখা যায়নি। যাই হোক, জেনারেল বাকেরি ইরানের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে কত বড় ভূমিকা নিয়েছিলেন তা বোঝা যাবে তার প্রতি আমেরিকার বিদ্বেষী আচরণে। মার্কিন সরকার 2019 সালে জেনারেল বাকেরির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 2022 সালে ইরান ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। এই অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নও জেনারেল বাকেরির উপর নিষেধাজ্ঞা দেয়। ইরানের এই স্বল্পভাষী সেনানায়ক রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না, বরং দেশের সামরিক শক্তি নিয়ে নীরবে কাজ করে যেতেন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত বছর ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার উদ্যোগ নিয়েও তা পরিচালনা না করায় ইরানের উগ্রপন্থীদের সমালোচনার মুখে পড়েন জেনারেল বাকেরি। অবশ্য এই অভিযানের সিদ্ধান্ত তার একার পক্ষে নেওয়া সম্ভব ছিল না, বরং রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আসতে হতো। বলা হয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওই অভিযান চালানোর অনুমতি দেননি। আর এখন বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3 সময় মতো চালানো হলে ইসরায়েল গত সপ্তাহের কাপুরুষোচিত আগ্রাসনটি চালানোর সাহস পেত না। কিন্তু জেনারেলরা এত সহজে কেন নিহত হলেন? এই প্রশ্নের উত্তর যে শুধু ইরানের কাজে লাগবে তা নয়, ভবিষ্যতের যে কোনো যুদ্ধে যে কোনো দেশ এই প্রশ্নের উত্তর থেকে শিক্ষা নিতে পারবেন। চলুন দেখা যাক। 13 জুন ভোররাতে যখন ইরানি জেনারেলদের পাশাপাশি পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়, তখন তাদের বেশিরভাগ পরিবারের সদস্যদের সঙ্গে নিজ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এই ভবনটির ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এই ভবনের 6 তলায় জেনারেল বাকেরি তার পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন। এত সূক্ষ্মভাবে ইরানি জেনারেলদেরকে কিভাবে শনাক্ত করল তেল আবিব? ইসরায়েলের 13 জুনের হামলায় আধুনিক যুদ্ধে গোয়েন্দা তথ্য ব্যবহারের এক নতুন যুগের সূচনা হয়। প্রমাণ হয় অতীতের মতো এখন আর জটিল কোনো গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক গঠন করার কোনো প্রয়োজন নেই। ওই ধরনের নেটওয়ার্কে ঝামেলা বেশি এবং যে কোনো গুপ্তচর ধরা পড়ে গেলে সকল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকে যায়। বর্তমানে আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটি আপনার বিরুদ্ধে একজন সর্বাত্মক গুপ্তচর হিসেবে কাজ করতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ডিজিটাল তথ্য প্রযুক্তির সর্বশেষ ভার্সনগুলো ব্যবহার করে তেল আবিবের শত্রুদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর সার্বক্ষণিক নজরদারি করে থাকে। ইসরায়েলের NSO কোম্পানির তৈরি গুপ্তচর বৃত্তির সফটওয়্যার পেগাসাস দিয়ে এমনভাবে যে কোনো মানুষের সকল তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। আপনার ফোনে আসা একটি অপরিচিত কল রিসিভ করলে কিংবা ভুলক্রমে একটি ম্যালওয়্যারে চাপ দিলেই আপনার ফোনটিতে পেগাসাস অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেগাসাস আপনার ফোনের সকল তথ্য হাতিয়ে নেবে। গুগল ম্যাপের মাধ্যমে পৃথিবীর প্রতি ইঞ্চি স্থান এখন মুহূর্তের মধ্যে শনাক্ত করা সম্ভব। আর পেগাসাস ব্যবহার করে এক মুহূর্তেই টার্গেটেড মোবাইল ফোনের মালিক এখন কোথায় আছে তা জেনে যায় এটির ব্যবহারকারী, আজকের আলোচ্য ক্ষেত্রে মোসাদ। এই ফোনের মালিক কার সঙ্গে কথা বলছে, কি কথা বলছে, ফোনটি দিয়ে কোথায় কার ছবি তুলছে, এমনকি এই ফোন ব্যবহার করে আগামী দিনগুলোর জন্য কি কি পরিকল্পনা করছে তার সব তথ্য মুহূর্তেই জেনে যায় মোসাদ। এটি শুধু সিদ্ধান্তের ব্যাপার যে মোসাদ আপনাকে টার্গেট করেছে কি করেনি। পেগাসাস স্পাইওয়্যার এতটা স্মার্ট যে আপনার ফোনে তার উপস্থিতির কোনো চিহ্ন আপনি দেখতে পাবেন না, এবং সে যদি বুঝতে পারে আপনি তাকে খোঁজার চেষ্টা করছেন, তখনই সে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। জেনারেল বাকেরি ও ইরানের অ্যারোস্পেস ডিভিশনের প্রধান জেনারেল হাজিজাদে সহ শীর্ষস্থানীয় ইরানি জেনারেলদের অভূতপূর্ব হত্যাকাণ্ডে প্রমাণিত হচ্ছে তাদের ওপর বহুকাল আগে থেকে পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি করছিল মোসাদ। অবশ্য পেগাসাস সংক্রান্ত নানা তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, বিশেষ করে গত বছর লেবাননে হিজবুল্লাহ নেতাদের বিরুদ্ধে ইসরায়েল পেজার হামলা চালানোর পর ইরানি জেনারেলদের স্মার্টফোন ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু ভুলটা হয়েছে অন্য জায়গায়। ইরানি জেনারেলরা তাদের স্মার্টফোন ব্যবহার ছেড়ে দিতে পারেন এমন সম্ভাবনাকে মাথায় রেখে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী
এসব জেনারেলের পরিবারের সদস্যবৃন্দ, গাড়ির ড্রাইভার, কাজের লোক, এমনকি বাড়ির কেয়ারটেকার ও দারোয়ানদের স্মার্টফোনগুলো শনাক্ত করে সেসব ডিভাইসে পেগাসাস ইনস্টল করে নিয়েছিল বলে এখন ধারণা করা হচ্ছে। জেনারেল বাকেরির ক্ষেত্রেই যদি আমরা ধরি, তাহলে তার মেয়ে ফেরেশতে বাকেরির স্মার্টফোনের মাধ্যমে সব তথ্য পেয়ে থাকতে পারে মোসাদ। ফেরেশতে তার পিতার সামরিক প্রভাব ব্যবহার না করে নিজে সাংবাদিকতা পেশা বেছে নিয়েছিলেন এবং তার স্মার্টফোনের অবস্থান লক্ষ্য করেই হয়তো 13 জুন তার পিতার ওপর হামলাটি হয়েছে। হামলায় ফেরেশতে এবং তার মা অর্থাৎ জেনারেল বাকেরির স্ত্রীও নিহত হন। আমরা ইরানের উপর ইসরায়েলের কাপুরুষোচিত যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রথম প্রহরের ঘটনার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। যেসব জেনারেল সেদিন ভোররাতে নিহত হয়েছেন তাদের শীর্ষ ব্যক্তিত্বের বিবরণ তুলে ধরে বোঝাতে চাইলাম যে ঠিক একই পদ্ধতিতে সব জেনারেল ও সব পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। হামলার আগে বা হামলার মুহূর্তে ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টারে আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর বৃত্তির যে রেকর্ড আমরা বর্ণনা করলাম, তাতে একথা সন্দেহাতীতভাবে ধরে নেওয়া যায় যে একজন করে ইসরায়েলি পাইলট একজন করে জেনারেলকে হত্যা করার জন্য একটি করে ডিভাইস টার্গেট করে যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েছিল। প্রতিটি পাইলট জাস্ট তার লক্ষ্যবস্তুতে থাকা ডিভাইসের স্থান শনাক্ত করে একটি মাত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে ফিরে গিয়েছিল। আর তাতেই একসঙ্গে এতগুলো জেনারেল, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরিবার সহ শহীদ হয়ে যান। হয়তো এ কাজে তারা কিছু গুপ্তচরকেও কাজে লাগিয়েছিল, কিন্তু স্মার্টফোনই যেখানে গুপ্তচর, সেখানে মানুষরূপী গোয়েন্দার কি দরকার।